ছোটবেলা থেকে কার্টুন কমিক্স নিয়েছিল যেন একটু বেশি বাড়াবাড়ি। টিভির ভিতর ছিল থান্ডার ক্যাটস, ক্যাপ্টেন প্ল্যানেট, আর হাতের মুঠোয় টিন, নন্টে ফন্টে, চাচা চৌধুরী আর উন্মাদ ম্যাগাজিন। এই তো সেদিন মেজো ভাই উন্মাদ হাতে দিয়ে বলেছিল, যেভাবে সারাদিন আঁকাআঁকি করিস এভাবে আঁকতে থাকলে তো একদিন উন্মাদও আঁকতে পারবি। ভাবা যায়, উন্মাদ, ব্যাস আমার কার্টুন আঁকার শুরু। ও বাই দ্য ওয়ে, আর এই যে হাফ প্যান্ট পরা ভদ্র ছেলেটাকে দেখছেন, এটা হচ্ছে আমি, দ্য কার্টুনিস্ট তন্ময়। ও সরি, দাটা বাদ যাবে। স্কুলে যখন বন্ধুরা টিফিন টাইমে খেলাধুলা আর ক্লাসে বামপক্ষ সমান সমান ডানপক্ষ প্রমাণ করতে ব্যস্ত, তখন এই যে শেষ বেঞ্চে বসে প্রিয় টিচারের বাধ্য ছাত্রের মতো দেখতেই পাচ্ছেন আমি কি করতাম। উফ, ভাবলে এখনো মাঝে মাঝে পিঠটা ব্যথা করে। আমার ক্লাসমেটরাও আমাকে ফ্রি পেয়ে লাইন লাগিয়ে দিত, কারো পোর্ট্রেট, কারো ফেভারিট সুপার হিরো, কিংবা আরো কত কিছু আঁকায় নেওয়ার জন্য। এভাবেই আমার মতো চুপচাপ আর কথা না বলা সোশ্যালি অকওয়ার্ড ছেলেটাও তখন স্কুলের শেষ দিকে এসে এই আঁকাকির জন্য যেন বেশ পরিচিত হয়ে উঠলো সবার কাছে। কিন্তু এরপর সবার যা হয়, এসএসসি আর এইচএসসির আতঙ্ক, ভালো গ্রেডের বিভীষিকা আর ভালো রেজাল্টের ওই মরিচিকার পেছনে দৌড়াতে গিয়ে ধীরে ধীরে জানি হারিয়ে গেল আমার আঁকাআঁকিটা। ভার্সিটিতে উঠে ভর্তি হতে হলো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ। কিছুদিন যেতেই বুঝতে পারলাম কেন জানি আমি আর আগের মতো হাসি না, মন ভালো থাকে না, মনোযোগও দিতে পারি না কোনো কিছুতে। বুঝতে পারলাম আঁকাআঁকি ছাড়া আসলে আমার থাকা সম্ভব না। রিভল্ট করলাম, তবে মনে মনে, কারণ বাসার ভয়টা তো ভাই আমারও ছিল। তাই দিনের বেলা সাজতাম সিএসসি স্টুডেন্ট আর ঘুমানোর নাম করে রাত জেগে হয়ে যেতাম ফুল ফ্লেজেড কার্টুনিস্ট। এভাবেই সুপার হিরোদের মতো সিক্রেট আইডেন্টিটি নিয়ে চলতে থাকলো আমার গ্র্যাজুয়েশন লাইফ। কিন্তু একা একা চেষ্টা করে আর রাতে জেগে দিনে ঘুমিয়ে বেশি দিন পার করা গেল না। ধরা পড়ে গেলাম আব্বার হাতে। সাথে সাথে বললাম, আব্বা আর করবো না। ঠিক তখনই অবাক করে দিয়ে সুপার হিরো মেন্টরের মতো আব্বা বললেন, কেন করবি না? তারপর আমার বড় ভাইয়াকে বলে একদিন কার্টুন আঁকার খাতাটা দিয়ে পাঠিয়ে দিলেন ছোটবেলার সেই স্বপ্নের উন্মাদ অফিসে। চোখ ভরা কৌতূহল আর বুক ভরা স্বপ্ন নিয়ে হাজির হয়েছিলাম তখনকার লালমাটিয়ার সেই উন্মাদ অফিসে। উন্মাদ পত্রিকার সম্পাদক আমার গুরু আসান হাবিব আঁকা দেখে প্রথম দিনই উন্মাদের দলে নিয়েছিলেন আমাকে। ব্যাস শুরু হয়ে গেল আমার স্কুলিং। অ্যান্ড গেস হোয়াট, 1 মাস পর উন্মাদ 203 সংখ্যায় ছাপা হয়েছিল আমার প্রথম কার্টুন। কারণ বাজার মোড়ে সিএনজি থামিয়ে সেই উন্মাদ পত্রিকাটি কিনে যেই 10 মিটার হাই জাম্পটা আমি দিয়েছিলাম তা আমি কোনোদিনও ভুলবো না। অনার্স ফাইনাল পরীক্ষা তখন কাছাকাছি। ততদিনে উন্মাদে যোগ দিয়ে আমার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে প্রায় দ্বিগুণ। এদিক ওদিক কাজ করি আর কম্পিউটারের সামনে বসে প্রোগ্রামিং এর বদলে তখন এমএস পেইন্ট আর ফটোশপে কালার শেখার দিকেই আগ্রহ ছিল বেশি। বুঝতে পারি প্রোগ্রামিং এর এই 0 আর 1 আমার জন্য না। কিন্তু ওই যে আবার বাসার ভয়। শেষমেশ অনার্স ফাইনালের রেজাল্ট দেওয়ার সময় হেভি টেনশন। সবার সামনে আব্বা জানতে চাইলেন, কি বুঝলি, এরপর কি করবি? আমি আর থাকতে না পেরে বলে দিলাম, আব্বা এসব প্রোগ্রামিং আমাকে দিয়ে হবে না, আমি কার্টুনস হিসাবে ক্যারিয়ার করতে চাই। আব্বা কিছুক্ষণের জন্য গম্ভীর হয়ে গেলেন। আশেপাশে সবাই চুপ। ঠিক তখনই আব্বা বলে উঠলেন, কার্টুনিস্ট ছবি ভালো কথা, কিন্তু এই কথা বুঝতে 4 বছর লেগে গেল তোর। হাসতে থাকলো সবাই। ব্যাপারটা হাসির হলেও এখন ভাবতে অবাক লাগে। সেদিন যদি আমি সাহসটা না করতাম তাহলে হয়তো আজকে আমার এই গল্পটাই বলা হতো না। আমাদের অনেকেরই ওই বয়সের মনের ছোট্ট একটা কথা জানাতে বাবা মার কাছে কত সময় লেগে যায়। শেষ পর্যন্ত গ্র্যাজুয়েশন শেষ হলো। তারপর আর কি, পিসিতে গান, টেবিলে পা, মাথার পিছনে হাত, লাইফটা কত আরামের। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার অফিসের ডেস্ক, বাসার রুম না। উন্মাদ পত্রিকার পাশাপাশি বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় পার্ট টাইম কার্টুন আঁকার এক্সপিরিয়েন্স থাকায় চাকরিটা পেতে বেশি বেগ পেতে হয়নি। ধাক্কাটা খেলাম চাকরির প্রথম দিন পত্রিকা অফিসে গিয়েই। একজন সাংবাদিক কলিগ আমাকে অন্যান্য কলিগদের সাথে পরিচয় করিয়ে দিলেন। এ হচ্ছে তন্ময়, এ খালি কার্টুন আঁকে। আরেকদিন শুনলাম আরেকজন বলছে, ওই যে তন্ময়, ওই যে শুধু কার্টুন আঁকে। এই খালি আর শুধু দুইটা কথা আমার মাথায় জেঁকে বসলো দারুণভাবে। বুঝতে পারলাম আমি ক্যারিয়ার হিসাবে কার্টুনিংকে এমন একটা সোসাইটিতে বেছে নিয়েছি যেখানে এখনো শুধুমাত্র ছবি আঁকা আর শুধুমাত্র গান গাওয়া কোনো প্রফেশন হিসাবে গ্রহণযোগ্য নয়, শুধু শখের বিষয়। এ তো ছিল শুধু অফিসের খবর। আশেপাশের লোকজনের ভুরু কুচকানো তো লেগেই থাকলো। আত্মীয়দের রুটিন মাফিক, কি করো এখন, এই জিজ্ঞাসার উত্তর ছিল কার্টুন আঁকি। পাল্টা প্রশ্ন পেতাম, আর কি করো? আর কি করি মানে, রুটি বানাইতে পারি, ডিম ভাজতে পারি, কিন্তু আরে ভাই এই আর উফ, এই আরটা যে আমাকে কি করতে হবে আমি কিছুতেই বুঝতে পারতাম না। কিছুদিন পর দেখি আমার আশেপাশে সেই চিরচেনা বন্ধুগুলাও যেন এক একটা আমার পার্সোনাল ক্যারিয়ার কাউন্সিলর হয়ে বসছে। বলে, আমাদের ডেজিগনেশনের জোয়ারে যখন হবে প্রমোশন তখন তোর মাথা ভর্তি ব্যাটা থাকবে খালি টেনশন। তুই তো যে কার্টুনিস্ট সেই কার্টুনিস্টই থেকে যাবি, তাড়াতাড়ি একটা কিছু কর। মনের ভেতর সেই একটা কিছুর খচখচানিটা থেকে গেল। এই একটা কিছুর সন্ধান না পেয়ে আর চারদিকের এসব পিয়ার প্রেশারে একটা সময় আমিও বেশ ভরকে গেলাম। ভয় লাগতে শুরু করলো আর হতাশা হতে থাকলাম হঠাৎ করে। কিন্তু মাথার উপর ছিল গুরু আসান হাবিবের হাত ও চোখের সামনে ছিল মেহেদি হক সহ দেশে
দেশি বিদেশি অনেক কার্টুনিস্টের অনুপ্রেরণা। তাই মনটাকে শক্ত করে আমার কলম আর তুলি চালিয়ে গেলাম সব বাধার বিপরীতে। ফুল টস, ইয়র্কার, বাউন্সার সব সাই সাই করে পেটালাম সাকিব আল হাসানের মতো একদম স্টেডিয়ামের বাইরে। ছক্কা! সরি, একটু বেশি বলে ফেলেছি। আসলে যেটা করেছিলাম, ছোটবেলার সেই কার্টুন আঁকার আনন্দটাকে ধরে রেখে আরো ফোকাস হলাম আমার কাজে, আরো কনসেন্ট্রেট করলাম স্কিল ডেভেলপমেন্টে। ততদিনে সমাজের চোখে কৃতিত্ব বলে গণ্য হয় এমন দু একটা অর্জনও পকেটে এসে জমা হতে লাগলো একটা একটা করে। কার্টুনের মধ্যে দিয়ে আমার নিজস্ব মতামত, প্রতিবাদ, ক্ষোভ, আনন্দ সব জানাতে থাকলাম সবাইকে। ধীরে ধীরে চারপাশের বহু মানুষ আমার কাজ সম্পর্কে জানতে থাকলো, আর কাজ দিয়ে আমার পরিচিতি বাড়তে থাকলো দেশে বিদেশে। আর এখন এসে যখন দেখি আমার সেই বন্ধুগুলোর সাথে সাথে সারা দেশের হাজার মানুষ প্রতিদিন পত্রিকার প্রথম পাতাতে আমার আঁকা কার্টুন নিয়ে আলোচনা করে, সকালে চায়ের টেবিলে কিংবা ফেসবুকের ওয়ালে কার্টুনগুলো আরো হাজার চেনা অচেনা মানুষের আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, ঠিক তখনই বুঝতে পারি সেই প্রমোশন আর ডেজিগনেশনের ভিড়ে আমার এই মতামতের এখন একটা বিশাল পরিচয় আছে। আর আপনারা কি বুঝতে পারছেন? এটা সেই একটা কিছু, সেই বিখ্যাত আর কার্টুন যা আমি সবসময় করে যেতে চাই।